শুভম আর রবি দুই ভাই ছিল। ওদের মা বাবার মৃত্যুর পরে ওরা বাড়ি ভাগাভাগি করে নিয়েছিল। অর্ধেক ভাগে বড় ভাই রবি নিজের স্ত্রীকে নিয়ে থাকতো, আর অর্ধেক ভাগে শুভম স্ত্রী সাধনার সাথে থাকতো। বাড়ি যেমন ভাগ হয়েছিল, দোকানেরও ভাগ হয়েছিল। দোকানের মাঝখানে একটা দেয়াল তুলে দেয়া হয়েছিল। এক ভাগে রবি স্ত্রীর কাজ করত, আর বাকি অর্ধেকে শুভম আর সাধনা ধাবা চালাতো। বৌমা এসে গেছে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার জন্য এক্ষুনি চা বসাচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ। রবি আর শুভম দুই ভাইয়ের মধ্যে কোনো মন কষাকষি ছিল না। দুজনে একসাথে মিলেমিশে থাকতো। দাদা, ঘরে কালকে চিকেন বানানো হবে, চলে এসো কিন্তু তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমার বৌদির থেকে লুকিয়ে চলে আসবো। আরে দাদা, আমি আপনার জন্য আর বৌদির জন্য চিকেন বানিয়ে দেব। না 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 না, এসব করো না। আমি আমার স্ত্রীকে খুব ভালো করে চিনি। ও তোমার হাতের কিছু আমাকে খেতে দেবে না, আর নিজেও খাবে না। যেমন চলবে সেটাই ঠিক আছে। লুকিয়ে অন্তত তোমার হাতের সুস্বাদু রান্না তো খেতে পারবো। ঠিক আছে দাদা। সাধনা রবিকে চা দিল, তারপর সে ধাবার কাজ শুরু করলো। গ্রাহক আসতে লাগলো। দিদি, দুটো চা আর একটা অমলেট পাও। ঠিক আছে ভাই। সাধনা রান্না সামলাতো আর শুভম গ্রাহকদের। দুজনে মিলেমিশে কাজ করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওদের ধাবা চলতো, আর তারপর সন্ধেবেলায় সাধনা সবার জন্য খাবার বানাতো। দাদা আসুন, আমি আপনার জন্য ডিমের ভুর্জি বানিয়েছি। এক্ষুনি আসছি। সাধনা, রবি আর শুভম একসাথে বসে খাবার খেত। সুখে থেকো বৌমা, তোমার মতো বউ সব পরিবারের পাওয়া উচিত। তুমি যেভাবে শুভমের সাহায্য করো, আমিও ভাবি যদি গায়ত্রী আমাকেও এইভাবেই সাহায্য করত। কোনো সমস্যা নেই দাদা, বলে না যে মালায় সব মুখ তো একই রকম হয় না, তেমনই সব ফুলই আলাদা আলাদা হয়। আলাদা হওয়া তো ঠিক আছে, কিন্তু গায়ত্রী তো শুধু লড়তে ঝগড়া করতেই পারে। বিয়ের পরে তোমার সাথে ঝগড়া করে আলাদা করে দিল, আর এখন তুমি আলাদা হয়ে গেছো, তাই আমার সঙ্গে ঝগড়া করে। আমার দুঃখ আমিই জানি, আমাকে ছাড়ো। আমি তোমার জন্য খুব খুশি। ভগবান তোমাদের দুজনকে অনেক সাফল্য দিক। ধন্যবাদ দাদা। দাদা, কাল দুপুরে ঘরে আসতে যেন ভুলো না। সে তো আমি কখনোই ভুলবো না। সাধনার হাতে বানানো সুস্বাদু চিকেন কিভাবে ছাড়বো। পরের দিন দুপুরে রবি লুকিয়ে লুকিয়ে বউয়ের থেকে শুভমের ঘরে গেল। আরে বৌমা, বৌমা, তাড়াতাড়ি খেতে দাও। গায়ত্রীকে মিথ্যে বলে এসেছি যে বন্ধুর বাড়ি খেতে যাচ্ছি। এখনই দিচ্ছি দাদা। সাধনা তিনজনের জন্য খাবার দিল, তারপর তিনজনে মিলে মজা করে খাবার খেলো। এইভাবেই তিনজনে আনন্দে থাকত। একদিন শুভম শহর থেকে জিনিস আনতে যাচ্ছিল। দাদা, আমি শহর থেকে জিনিস কিনতে যাচ্ছি, তুমি একটু সাধনার খেয়াল রেখো। এটা আবার বলার কথা? দাঁড়াও, 10 মিনিটে কাজ সেরে করে ওখানেই যাচ্ছি। তার দরকার হবে না, সাধনা একাই সামলে নেবে দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি ওকে সাহায্য করতে চাই। তুমি যাও, দেখে নেব। ঠিক আছে দাদা। শুভম চলে গেলে আর তারপর রবি নিজের কাজ করে ধাবাতে কাজ করতে চলে এলো। রবি কাস্টমারদের প্লেট তুলতে লাগলো। আরে দাদা ছেড়ে দিন, আমি করছি। তুমি যেটা করছো সেটাই করো, আমি আছি তো। একটু কাজ আমিও করে নেব, আর এই বাহানাতে তোমার সঙ্গে কথাও বলা হবে। সেটাও ঠিক। ধাবাতে গ্রাহক আসতে লাগলো, আর সাধনা রোজকার মতন রান্না সামলালো, আর রবি গ্রাহকদের দেখতে লাগলো। সবই ঠিকই মতো চলছিল, কিন্তু হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল। আরে রে,
এটাও এখনই হওয়ার ছিল? কি হয়েছে বৌমা? দাদা, গ্যাস শেষ হয়ে গেছে, গ্রাহকদের অমলেটের অর্ডার আছে, এখন কি করব? মনে হচ্ছে গ্রাহকদের ফেরত পাঠাতে হবে। না না, এটা তো একদম ঠিক হবে না। তুমি একটা কাজ করো, অমলেট বানানোর জন্য ডিম মিক্স করো, বাকিটা আমার ওপরে ছেড়ে দাও। সাধনা গ্লাসে ডিম ফাটিয়ে পেঁয়াজ, নুন, লঙ্কা দিয়ে মেশাতে লাগলো। রবি ওর দোকান থেকে একটা নতুন ইস্ত্রি নিয়ে এলো। এই ইস্ত্রিটা দিয়ে কি করব দাদা? তুমি ওই কারেন্টে চলা গ্যাস দেখেছো তো? যেমন ওটা হয় তেমন এটা ইস্ত্রি। তুমি যে অমলেট মিশিয়েছো সেটা ইস্ত্রিতে ঢেলে দাও। অমলেট হবে? চেষ্টা করে দেখি। রবি ইস্ত্রি তার বোর্ডে লাগালো, আর যখন ইস্ত্রি গরম হলো তখন সাধনা উল্টো ইস্ত্রিতে ডিমের মিশ্রণটা ঢেলে দিল। এইভাবে ডিম ভাজতে লাগলো। দেখেছো? মোটামুটি 2 মিনিটে অমলেট তৈরি হয়ে গেল। সাধনা অমলেট প্লেটে করে গ্রাহকদের কাছে নিয়ে গেল। আরে, এটা কেমন অমলেট? ত্রিকোণ আকারের। এটা নতুন দাদা, আপনি খেতে দেখুন। ওই গ্রাহক সেই অমলেটটা খেলো আর ওর সেটা খুবই সুস্বাদু লাগলো। খেতে তো খুবই সুস্বাদু হয়েছে, আর দেখতেও একেবারে নতুন। ওইটা দেখে অন্য গ্রাহকরাও ত্রিকোণ আকারের অমলেটের অর্ডার দিল। আমাকে ওই রকমই ত্রিকোণ অমলেট দিন। আমাকেও। সাধনা ইস্ত্রিতে ত্রিকোণ অমলেট বানাতে লাগলো আর গ্রাহকরা মজা করে খেতে লাগলো। কয়েক ঘন্টা পরে শুভম জিনিস নিয়ে ফিরে এলো। তখন ধাবাতে ভিড় দেখে অবাক হয়ে গেল। আরে, এত ভিড় কেন? এই ভিড় দাদার স্ত্রীর অমলেটের জন্য। স্ত্রীর অমলেট? রবি শুভমকে স্ত্রীর অমলেটের ঘটনা বলল। আরে দেখ, ত্রিকোণ অমলেট খাওয়ার জন্য কত ভিড় হয়েছে। বাহ দাদা, তুমি তো একেবারে কামাল করে দিয়েছো। আর তারপর তিনজনে মিলে গ্রাহকদের অমলেট দিতে লাগলো। ত্রিকোণ অমলেটওয়ালা ধাবা বিখ্যাত হয়ে গেল। সাধনা আর শুভম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। একদিন রবি বাড়িতে বসে খাবার খাচ্ছিল। তুমি সাধনা আর শুভমের উন্নতির কথা শুনেছ? শুধু শুনিনি, দেখেছি। ওদের ধাবাতে এত ভিড় থাকে যে কখনো কখনো ভাবি যদি আমাদের ভাগাভাগি না হতো, আমরা দুজনে একসঙ্গে কামাতাম, আমার কাছেও শুভমের মতো পয়সা হতো। আমরা কি একবার শুভমের সাথে এই ব্যাপারে কথা বলতে পারি? কি কথা বলবো? তুমি বলো দুটো দোকান একসাথে করে বড় ধাবা খুলবো। কিন্তু তুমি যদি আবার ঝগড়া করো তাহলে? আমি কি পাগল নাকি যে লক্ষ্মী আসার পথ বন্ধ করে দেব? ঠিক আছে। রবি তো মনে মনে খুব খুশি হলো। ও তো প্রথম থেকেই সেটাই চাইছিল। কিছুদিন পরে দুটো দোকান এক হয়ে গেল আর ধাবা বড় হয়ে গেল। শুভম, রবি আর সাধনা মিলে ধাবা সামলাতে লাগলো। স্ত্রীর অমলেটের জন্য শুধু রোজগারই বাড়ল না, ওদের ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লেগে গেল। নন্দন একজন কৃষক ছিল। ও নিজের কোনো জমি ছিল না, তাই ও লালার ক্ষেতে কাজ করত। ও সারা দিন ক্ষেতে কাজ করত, আর যখন ফসল কাটানো হতো তখন লালাজি ওখানে চলে আসতো। আরে বাহ বাহ, গোলু মোলু সব সবজি নিয়ে চলো, নিয়ে চলো। আরে লালাজি, আমার ভাগটা তো আমি ভুলে গেছি। লালা ওর লোকদের ইশারা করলো, আর ওর লোকেরা কিছু সবজি আর ধান আলাদা করে দিল। লালাজি, এটা তো কম। আচ্ছা, তুই এখন বড় বড় কথা বলছিস? হ্যাঁ, তুই আমায় বলবি কোনটা কম আর কোনটা বেশি। লালাজি, এটা আমার প্রাপ্য। আমি সারাদিন আপনার খেতে কাজ করি, তাই আমাকে তো আমার প্রাপ্যটা দিতেই হবে। হ্যাঁ, বড় বড় কথা বলছিস তুই? দাঁড়া, তোর আমার খেতে কাজ করার হলে কর, তুই এইটুকুই ভাগ পাবি, বুঝেছিস? লালাজির লোকেরা বাকি সব আনাজ আর সবজি নিয়ে নিল আর ওখান থেকে চলে গেল। নন্দন হতাশ হয়ে পড়ল। আমি এখন এত অল্প সবজি বেচে
আর কত টাকাই বা কামাবো। হে ভগবান, আমায় কিছু তো সাহায্য করো। ওই সবজি আর আনাজ নিয়ে নন্দন বাজারে গেল। ওখানেও ব্যবসায়ীকে সবজি বিক্রি করলো। এই সব সবজির দাম 500 টাকা, আর এই ধানের হলো 1000 টাকা। এই নাও ভাই। সারা মাস কাজ করে নন্দন মাত্র 1500 টাকা পেল। ও হতাশ হয়ে পড়ল আর ওর বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তায় ওর একটা বুড়ির সাথে দেখা হলো। বাবু, আমায় একটু সাহায্য করবে? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে আমায় দাও। আমার কাছে তো খাবার মতো কিছুই নেই। তাহলে আমাকে কিছু টাকাই দাও বাবু, আমি কিছু খেয়ে নি। নন্দন ওর পকেটে হাত দিল। ওতে মাত্র 1500 টাকা ছিল। নন্দন একটা 100 টাকার নোট ওই বুড়ি মহিলাকে দিয়ে দিল। তোমার নিজের টাকার অভাব আর তুমি আমায় টাকা দিচ্ছ বাবু। ভগবান তোমার সব সময় মঙ্গল করুন, সুখে থেকো। নন্দন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন ওই বুড়ি মহিলা ওকে আটকালো। দাঁড়াও বাবু, তুমি আমায় সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে বেশি কিছু তো নেই, কিন্তু এটা টমেটোর চারা। এটা তোমার বাড়ির বাগানে পুঁতে দিও। নন্দন ওই টমেটোর চারা নিল আর ওখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে ও সব কিছু ওর বউকে বলল। লালা দিনের পর দিন রক্ত চুষে খাচ্ছে। ও কোনোদিনও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। ও তো ওরকমই অসভ্য লোক, কিন্তু তুমি ভালো করেছো ওই বুড়ি মহিলাকে টাকা দিয়ে। অন্তত উনি একবেলা তো খেতে তো পারবে। দাও, এই চারাটা আমি লাগিয়ে দিচ্ছি। মিনা ওই চারাটা বাগানে পুঁতে দিল। পরের দিন সকালে সূর্যোদয়ের পরে মিনা চারায় জল দিতে বাড়ির বাইরে এলো আর টমেটো চারাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি গো, শোনো, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে? ওই দেখো, টমেটো গাছে সোনালি টমেটো। এটা সোনালি টমেটো না, সোনার টমেটো। মানে মানে ওই বুড়ি মহিলা আমাকে জাদুর টমেটো চারা দিয়ে গেছেন। উনি কোনো সাধারণ মহিলা ছিল না, উনি কোনো ভগবান ছিল, ভগবান। মিনার এই কথা বলার পরে ওই চারা থেকে ধোঁয়া বেরোলো আর ওই বুড়ি মহিলাকে দেখা গেল। ভগবান সবার কাছে নিজে আসতে পারে না, তাই ভালো লোককে চেনার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। নন্দন, তুমি ভালো মানুষ, তাই এই সোনার টমেটো গাছ আমি তোমায় দিয়েছি। এই গাছটা রোজ একটা করে সোনার টমেটো দেবে, কিন্তু সাবধানে থেকো। যদি কেউ এই গাছটা নেয়ার চেষ্টা করে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। ওই ধোঁয়া আকাশের দিকে উড়ে গেল আর নন্দন আর মিনার তো কপালই খুলে গেল। ওই সোনার টমেটো বিক্রি করে নন্দন নিজের ক্ষেত কিনে নিল আর নন্দনের ছোট্ট বাড়ি এখন 2 তলা বাংলো হয়ে গেল। নন্দন আর ওর বউ মিনা এখন খুব খুশি ছিল। সোনার টমেটোর কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল আর লালাও এই কথা জানতে পারল। সোনার টমেটো, ওই সোনার টমেটো গাছের জন্য নন্দন রাতারাতি বড়লোক হয়ে যাবে। ওই গাছটা আমার চাই, যেভাবেই হোক আমার চাই। চলো, তোমরা সবাই চলো। লালা রেগে মেগে নন্দনের বাড়িতে গেল। নন্দন, এই নন্দন, বাইরে বেরো। কে কে ক্ষুধার্ত কুকুরের মতো চিৎকার করছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ক্ষুধার্ত কুকুর বললি? ভুল হয়ে গেছে লালাজি, আপনাকে তো শুয়োর বলা উচিত ছিল, তাই না? হাসছিস? আমার ওপর হাসছিস? 2 পয়সা হয়েছে বলে তোমরা দুজন আমার মজা ওড়াচ্ছ? বলু বলু, নন্দনের বউকে ধরে ফেল। ভোলু মোলু তখনই মিনার হাত বেঁধে দিল। আরে আরে, এ কি করছো? চল আমাদের সাথে। ছেড়ে দাও আমায়। আমার বউকে ছেড়ে দে, ছেড়ে দে লালাজি। এইবার তো পথিকে এসেছে পথে। তুই তোর বউকে যদি চাস
তাহলে ওই সোনার টমেটো গাছ আমাকে দিয়ে দে আর বউকে নিয়ে নে। কিন্তু সাবধান থেকো, যে এই গাছটা তুলতে চাইবে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। নন্দনের বুড়ি মহিলার কথা মনে পড়ল আর ওর মুখে হাসি ফুটল। আমি দেব, আমি তোমাকে ওই গাছ দেব, কিন্তু তোমাকে নিজে ওই গাছটা মাটি থেকে তুলতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা আর কি বড় ব্যাপার। নন্দন লালাকে বাগানে নিয়ে গেল। ওই হলো সোনার টমেটো গাছ। বাবা বাবা, এখন এই গাছ পুরো আমার হয়ে যাবে। লালা যেই গাছটা তোলার চেষ্টা করলো, মাটি থেকে গাছের লম্বা লম্বা শিকড় বাইরে বেরিয়ে এলো আর লালার শরীরকে আঁকড়ে ধরলো। আরে আরে কি বলু, আমায় বাঁচা 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 বাঁচা, আমায় বাঁচা। লালাকে বাঁচানোর জন্য ওর চেলারা এলো আর গাছের শিকড় ভোলু মলুকেও আঁকড়ে ধরলো। বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। আরে লালা, তোর জন্য আমরাও ফেসে গেলাম, বাঁচাও। গাছের শিকড় লালার সাথে সাথে ভোলু মলুকেও মাটিতে ঢুকিয়ে দিল। আর কেউ আমাদের বিরক্ত করবে না। একদম। লালার মৃত্যু হলো আর সেদিনের পর থেকে নন্দন আর মিনার পাশাপাশি গ্রামবাসীদের জীবনেও শান্তি ফিরে এলো। সবাই লালার হাত থেকে মুক্তি পেল। নন্দনের সোনার টমেটো গাছ ওকে তো বড়লোক বানালোই, পাশাপাশি ও লালার মতো খারাপ লোককেও শেষ করলো। এই গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে। এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই, ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো আর ও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে। ওর কি? ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না, তাহলে করবোটাই বাকি। আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায় আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয় আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত? এমনিতে একটা মুরগি 100 টাকা দাম। আপনি যদি 10টা নেন তাহলে একটা
ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল। তারপর মালা আর জগন বাড়ি এলো আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো, আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল, আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল, আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল, আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত, আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে। দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো, আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল, আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল, আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল, আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে, মায়ের শরীর ভীষণ খারাপ। আরে, আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার নিজের খেয়াল রাখতে পারি, আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর
রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ও ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে, আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব, ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো, তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না, ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো, এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল। সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না।